জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের শোনাব সুপ্রিয় মিস্ত্রির লেখা দ্য জেরক্স মেশিন। আজ দ্য জেরক্স মেশিনের দ্বিতীয় পর্ব। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। অন্যান্য ভূমিকায় কৃষ্ণেন্দু, আরফান। শুরু হচ্ছে আজকের গপ্প দ্য জেরক্স মেশিন। প্রথম পর্বে আপনারা শুনেছেন অভিজিৎ চাকরি বাকরি না পেয়ে সমরের মামার দোকানটি পুনরায় শুরু করে। জেরক্স করা ও অফিস ও স্কুল কলেজের নানান জিনিসপত্র নিয়েই তার ব্যবসাটা চলছিল দিব্য। জেরক্স করতে করতে হঠাৎ একদিন মেশিনটা একটু বিগড়ে যায় আর বেরিয়ে আসে একটা সাদা কালো প্রিন্টেড ছবি। সেখান থেকেই তার সন্দেহ দানা বাঁধে। হঠাৎ করে এই ছবি কেন? এমনকি সেই ছবির ঘটনা অনুযায়ী তার চোখের সামনে ঘটতে থাকে তেমনই দৃশ্য। এরকম বেশ কয়েকবার ঘটার পর সমরকে সে সমস্ত কথা খুলে বলে। এরপর একদিন দোকান পরিষ্কার করতে করতে অভিজিৎ পেয়ে যায় সমরের মামার একটি ডায়েরি। সেই ডায়েরি পড়ে সে এই দোকান সম্বন্ধে এবং এই জেরক্স মেশিন সম্বন্ধে আরও ভালো করে জানতে পারে। সেই ডায়েরির সম্বন্ধে বলার জন্যই সমরকে আজ ডেকে পাঠিয়েছে। সমর আশা থেকে সেই ডায়েরির বিষয়েই একের পর এক গল্প অভিজিৎ শোনায় এবং তারপরেই সে ব্যস্ত হয়ে পড়ে তার দোকানের কাজে এবং সমরকে বলে তার মায়ের একটি ভোটার কার্ড জেরক্স করে দিতে। সমর মেশিনের কাছে এগিয়ে গিয়ে জেরক্স করতে গিয়েই বিপত্তিটা ঘটে। ঠিক আগের মতোই মেশিনটা চলতে চলতে থেমে যায় আর ভোটার কার্ডের পরিবর্তে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে আবার একটি ছবি। এবারের ছবি দেখার পর সমর ও অভিজিতের হাড় হিম হয়ে যায়। হাঁড়ি কাঠে একটা মানুষ গলা দিয়ে রেখেছে, পেছনে খড়গ হাতে এক কাপালিক গোছের লোক। সে বলি দিতে চলেছে ওই লোকটাকে। হাঁটু মুড়ে হাঁড়ি কাঠে গলা দিয়ে রাখা মানুষটা আর অন্য কেউ নয়, অভিজিৎ নিজেই। পাথরের মতো দাঁড়িয়ে কাগজটা নিয়ে বিস্ফারিত চোখে দেখে চলেছে সে। তার এই আসন্ন ভবিষ্যতের চিত্র দেখে তার হাত পা কাঁপতে শুরু করেছে। এতকাল অন্যের মৃত্যু সংকেত পেয়ে এসেছে সে, আর আজকে তারই পালা। মিনিটখানেক নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে থেকে এতক্ষণে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অভিজিৎ। তারপরই ধপ করে বসে পড়ল পাশের চেয়ারটায়। কি করবে সে এখন? তার বুঝতে এতটুকু বাকি নেই যে বরুণগঞ্জেই অপেক্ষা করছে তার ওই ভয়ঙ্কর ভবিষ্যৎ। কিন্তু সেখানে না গিয়েও তো কোনো উপায় নেই। সমর মৃদু চাপ্পড় মেরে অভিজিৎকে বলল, এই শোন না, কালকে যাস না মামা বাড়ি। ওখানে তোর বিপদ হতে পারে। এখানে এসব বলি টলি দিলে পাবলিক মেরে ভূত ভাগিয়ে দিত। তাছাড়া ওরকম ভাঙাচোরা মন্দির আর ওরকম অদ্ভুত দেবতার মূর্তি আমাদের এখানে কোথা থেকে আসবে? ওখানে গিয়েই বিপদ হবে তোর। ভালো কথাই বলছি, শোন, এবারের মতো যাওয়াটা ক্যান্সেল কর। কিন্তু কি করব বলতো? দিদুন হাসপাতালে ভর্তি। মাকে কি বলবো না যাওয়ার জন্য?
মা জেরক্স মেশিনের ব্যাপারে কিছুই জানে না, অযথা যদি ভয় পায়, তাই কিছু বলা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। কিন্তু হঠাৎ করে এসব বললে মা কিছুই বুঝতে পারবে না। কালকে যেতেই হবে, ওটা এমার্জেন্সি। তাহলে কি করবি এখন? তুই ওখানে গেলে ফিরতে পারবি? আর সব জেনেও বোকার মতো মরতে যাবি ওখানে? সমর আর কিছু উত্তর দিল না, চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বলল, আচ্ছা, ডায়েরিতে লেখা আছে বললি, কি সব মন্ত্র পড়ে মামাকে ডাকা যাবে? সে কি রে, ওইসব করবি ভাবছিস নাকি? আরে ও সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। কি করতে কি হয়ে যাবে শেষকালে। এসব আমি কিছু জানি না ঠিকই, তবে মামার উপর আমার একটা ভরসা আছে। মামা থাকতে আমার তোর কিছু হবে না কখনো। মামা যখন বাড়িতে এইসব কাজ করতো তখন আমি ওকে একটু আধটু দেখেছি। বাড়িতে একটা ফোন করে বলে দে তুই আমার সাথে একটা দরকারে বেরিয়েছিস, তাই বাড়ি ফিরতে দেরি হবে, পরে তোকে বাইকে করে বাড়ি ছেড়ে দেবো। অভিজিৎ বাড়িতে ফোন করল। সমর ততক্ষণে দোকানের শাটারটা নামিয়ে দিল। তারপর শোকেস থেকে একটা নতুন মার্কার নিয়ে মেঝেতে ডায়াগ্রামটির লাইনগুলোর ওপর ভালো করে বুলিয়ে দিতে লাগলো। ডায়াগ্রামের রেখাগুলো এখন আরও সুস্পষ্ট। এবার একটা মোমবাতি জ্বালিয়ে ডায়াগ্রামের মধ্যবিন্দুতে রাখল। এই লাইটটা এবার অফ করে দে। অভিজিৎ লাইটটা অফ করে দিল। মোমবাতির আলোয় জিনিসপত্রের ছায়াগুলো দেওয়ালে কেমন যেন অদ্ভুতভাবে কাঁপছে। একদমই ভুতুড়ে লাগছে পরিবেশটা। বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল অভিজিতের। ওদিকে সমর বেশ গম্ভীর মুখে কি সব এখনো করে চলেছে। একটু পর এসে বলল, এখানে বসে পড় অভি, আমি না বলা পর্যন্ত উঠবি না। অভিজিৎ গিয়ে বৃত্তাকার ডায়াগ্রামের সামনে বসল। সমর ব্যাগ থেকে ডায়েরিটা বের করল। তারপর সেটা অভিজিৎকে দিয়ে বলল, এই সেই পেজটা বের কর যেখানে আহ্বানের মন্ত্র লেখা আছে। এই এই যে এই দেখ, এই দেখ দেখ। সমর দেখল সেই পৃষ্ঠাতে 13 লাইনের একটা ছড়ার মতো কিছু একটা লেখা আছে। এটাই তাহলে সেই মন্ত্র। আর একটা জিনিস লক্ষ্য করল সমর, 7ম লাইন পর্যন্ত একটানা মন্ত্র বলার পর যাকে আহ্বান করা হচ্ছে তার নাম নিতে হবে একবার। তারপর 13তম লাইন বলার পর আরেকবার তার নাম নিতে হবে। মনে মনে 13 লাইনের পুরো মন্ত্রটা পড়ে ভালো করে বুঝে নিল। তারপর বলল, ভালো করে শোন অভি, যা কথা বলার আমিই বলবো, তুই শুধু চুপ করে বসে থাকবি একভাবে, ভয় পাবি না একদম। এবার ডায়েরিটা খুলে ডায়াগ্রামের বৃত্তের ভেতরেই রাখল। এই সিদ্ধান্ত সোজা করে বস, শুরু করছি। অভিজিতের মুখ থেকে আড়ষ্ট একটা শব্দ বেরিয়ে এলো। সমর এবার ডায়েরি দেখে দেখে মন্ত্র পড়তে শুরু করল। একদমে প্রথম লাইনটা পড়ল, একটু থেমে দম নিয়ে পরের লাইনটা পড়ল, আবার থেমে দম নিয়ে তৃতীয় লাইনটা পড়ল। এরকম করে পড়তে পড়তে 7ম লাইনটা পড়বার পর মামার নাম উচ্চারণ করল। একটু থেমে আবার 8ম লাইন থেকে পড়তে লাগলো। 13তম লাইন পড়ে আবার মামার নামটা উচ্চারণ করল। 13টা লাইন পড়ার পর আবার প্রথম থেকে পড়তে শুরু করলো সমর। অভিজিৎ টান টান হয়ে বসে চুপচাপ মন্ত্র শুনে চলেছে। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না তেমন, শুধু মাঝে মাঝে মামা বাবুর নামটাই যা বুঝতে পারছে। চারিদিক চুপচাপ। মিনিট 5 হয়ে গেছে বোধহয়। একটু অধৈর্য লাগছে অভিজিতের। সমর একইভাবে মন্ত্র আউড়ে যাচ্ছে। বুকটা ঢিপ ঢিপ করছে অভিজিতের।
হঠাৎ মোমবাতির শিখাটা কেঁপে উঠল একবার, আর সঙ্গে সঙ্গেই অভিজিতের ঘাড়ের ওপর একটা ঠান্ডা বাতাস যেন স্পর্শ করল। চমকে পেছন ফিরল অভিজিৎ। শব্দ করে উঠল সমর। অভিজিৎ এদিকে ঘুরে সমরের দিকে তাকাতেই সমর অল্প মাথা নাড়িয়ে ইশারায় বারণ করল। সমরের কথা মতো অভিজিৎ আবার ডায়াগ্রামের দিকে মুখ করে স্থির হয়ে বসল। সারা ঘর জুড়ে একটা মৃদুমন্দ বাতাস খেলা করছে। মোমবাতির শিখাটাও অস্থির হয়ে উঠছে বারবার। সমর ১৩তম লাইনটা বলে মামার নামটা উচ্চারণ করল। এবার ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো একটা গুরু গম্ভীর ধ্বনি। দুজনের বুকের ভেতরটা কেঁপে উঠল একবার। বহু দূর থেকে যেন ভেসে আসছে ধ্বনিটা। সমর বলল, মামা, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। বহু দূর থেকে থেমে থেমে ভেসে আসছে কথাগুলো। তারপর চারদিকের দেওয়ালের মধ্যে প্রতিধ্বনিত হয়ে গম গম করে উঠছে গোটা ঘর জুড়ে। সমর বলল, সামনে এসো। কোথায় তুমি? সেটা আর সম্ভব নয় সমর। মন শক্ত করে শোনো, আমি আর বেঁচে নেই। আমার মৃত্যু ঘটেছে। কি মৃত্যু? কি বলছো? কিভাবে? সব সাধনা করার সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোরা শুধু পার্থিব জগৎটাই চিনিস। চোখ বন্ধ করে সাধনার সময় আমার অন্তর্দৃষ্টি যখন পার্থিব জগৎ অতিক্রম করে, যখন এক এক করে আত্মা, প্রেতাত্মা, ডাকিনী, যোগিনী, পিশাচ, অপদেবতা, উপদেবতার জগতে প্রবেশ করছিল, তখন তাদের বিকট রূপ দেখে আমি ভয় পেয়ে কখন যে মন্ত্র বলা বন্ধ করে দিয়েছিলাম আর চোখ খুলে ফেলেছিলাম তা আমি বুঝতেই পারিনি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল কণ্ঠস্বর। দুজনেই নিথর হয়ে শুনছি সবকিছু। অভিজিৎ তো কাঠ হয়ে বসে আছে। সমর ততটা ভয় পাচ্ছে না, তার নিজেরই তো মামা। আবার কথা ভেসে এলো, হ্যাঁ, সেই হাওয়ার গতিতেই। ভূত, অপদেবতা, উপদেবতা সবার আলাদা আয়াম থাকে। সেগুলোকে তোরা বলিস ডাইমেনশন। ত্রিকালদর্শী হতে হলে সমস্ত জগতের স্বরূপ অকপটে অভয়ে গ্রহণ করতে হবে, যা আমি পারিনি। আবার কিছুক্ষণ সব চুপচাপ, নিস্তব্ধ চারিদিক। সমর এবার নিস্তব্ধতা ভাঙল, বলল, এই যে আমার বন্ধু অভিজিৎ, এর খুব বিপদ। কি করে উদ্ধার পাবে এই বিপদ থেকে বলো তো? চারপাশে আবার একটা গম্ভীর কণ্ঠস্বর গমগমিয়ে উঠল। দুজনেই চোখ বন্ধ কর। চোখ খুলতে না বললে খুলবি না। দুজনেই চোখ বন্ধ করল। মোমবাতির ক্ষীণ আলোটাও মুছে গেল দৃশ্যপট থেকে। সব অন্ধকার, মিনিট খানেক অন্ধকার। কাঠ হয়ে বসে আছে দুজন। চোখের সামনের অন্ধকার একটু একটু করে আলোকিত হয়ে একটা দৃশ্য ফুটে উঠতে লাগলো। এবার শুধু দৃশ্য নয়, এক চলচ্চিত্র শুরু হয়ে গেছে। একটা মন্দিরের ভেতরের দৃশ্য। বেশ পরিপাটি জমকালো একটা মন্দির। এক অদ্ভুত দেবতার মূর্তি। মূর্তির সামনে এক কাপালিক খাড়া হাতে দাঁড়িয়ে আছে। তার সামনে হাঁড়ি কাটে পিছ মোড়া দিয়ে বাঁধা আছে একটি ছেলে। পা দুটোও বাঁধা, মুখটা দেখা যাচ্ছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে সে। বয়স ওই 15-16 হবে। আশেপাশে আরও কিছু কাপালিক গোছের লোক। তারা নিশ্চয়ই ওই দশাশই কাপালিকের অনুচর।
তারা সবাই হাত জোড় করে বসে আছে। হ্যাঁ, উদ্গ্রীব হয়ে বসে আছে, কোনো চরম মুহূর্তের অপেক্ষা করছে যেন। মূর্তির সামনের দশাশয়ী কাপালিকটা বজ্রের মতো গলায় বলে উঠল, এসে গেছে সেই মহেন্দ্রক্ষণ। এবার বলি নিবেদন করে আমার আরাধ্যের আশীর্বাদ লাভ করব আমি। এই তৃতীয় বলি সম্পন্ন হলেই আমি যা প্রার্থনা করব তাই সফল হবে। কথাটা বলে হা হা করে অট্টহাস্য করে উঠল। অন্য কাপালিকগুলো জয়ধ্বনি দিয়ে উঠল। এবার মন্দিরের ভেতরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। ঠিক সেই সময় মন্দিরের বাইরের দিক থেকে কোলাহল শোনা গেল। তারপর পিল পিল করে লোক ঢুকতে শুরু করলো দরজা দিয়ে, লাঠি, মশাল আর বর্ষা নিয়ে। সামনে একজন সাধু মতো লোক। লোকগুলো ঢুকেই প্রধান কাপালিকের অনুচরদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং দমাদম পেটাতে লাগলো। প্রধান কাপালিকটা হকচকিয়ে গিয়েছিল তখন। তারপর নিজেকে সামলে নিয়ে খাড়া হাতে এগিয়ে যেতেই গ্রামবাসীদের সাথে আসা সাধু বাবা কমণ্ডলু থেকে জল নিয়ে বিড়বিড় করে কী সব বলে কাপালিকের দিকে ছুঁড়ে দিল। কাপালিকের গায়ে সেই জল পড়তেই তার শরীরটা ধুম করে মাটিতে পড়ে গেল। স্থির হয়ে শুয়ে চেঁচাতে থাকলো সে। ছাড় আমায়, ছাড় মূর্খ, আমার বন্ধন খুলে দে। দ্বিতীয় মাসের বলি সম্পূর্ণ না হলে এতদিনের সমস্ত প্রক্রিয়া বিফল হয়ে যাবে। খুলে দে, খুলে দে আমায় অর্বাচীন, খুলে দে। আগের 2 মাসে দুটো তরুণের প্রাণ নিয়েছিস নরাধম। তুই বেঁচে থাকলে সবার ক্ষতিই করে যাবি, তাই তোকে নির্মূল করে দেব আমরা। প্রধান কাপালিক অবশ হয়ে মাটিতে পড়ে আছে দেখে অনুচরগুলো পালাতে লাগলো। 1-2 আধমরা হয়ে গেছে ততক্ষণে, বাকিগুলো পালালো কোনো রকমে। গ্রামবাসীরা তাকে বেঁধে মন্দিরের বাইরে নিয়ে গেল। অবশ শরীর নিয়ে সে কোনো রকম বাধা দিতে পারল না। তারপর একটা গাছের সাথে বাঁধল তাকে। ততক্ষণে সেই ছেলেটাও দলের মধ্যে এসে দাঁড়িয়েছে। এখনো ভয়ে কুঁকড়ে আছে ছেলেটা। সাধু বাবার নির্দেশে একজন মশাল হাতে এগিয়ে এলো। কাপালিকটা তখন চেঁচাচ্ছে আর বলছে, ছেড়ে দে আমায়। তোরা জানিস না কি ভুল করছিস। তোরা আমার কাজ সম্পূর্ণ করতে দিসনি। এক সাধককে সাধনা থেকে বঞ্চিত করে মহা অনর্থ করেছিস তোরা। তোদের সবার শাপ লাগবে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। চুপ কর পাপিষ্ঠ। প্রত্যেক মাসে তুই নিরীহ বালকদের বলি দিয়েছিস। এই নিয়ে তৃতীয় বলি দিতে তুই উদ্যত হয়েছিস। আজকে তোকে তোর আরাধ্য শয়তানের কাছে পাঠাবো। ততক্ষণে গাছের নিচে চারপাশে কাঠকুটো জোগাড় করে ডাঁই করে ফেলা হয়েছে। এবার মশালটা ফেলে দিল তার মধ্যে। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল দেখতে দেখতেই। এবার কাপালিক দাঁত কিড়মিড় করতে করতে বলে উঠল, আহম্মকের দল, তোরা ভেবেছিস আমার এতদিনের সাধনা বন্ধ করবি? শুনে রাখ, যে বালককে বাঁচিয়ে আমার তৃতীয় বলি দিতে দিসনি, সেই বালককে পরপর 3 জন্মে আমি বলি দিয়ে আমার অভিষ্ট আমি সিদ্ধ করব, সিদ্ধ করব। আমি সিদ্ধ করব। এই বালককে আমি অভিশাপ দিচ্ছি, যেখানেই জন্ম নিক না কেন ওর ভাগ্য প্রত্যেক জন্মে ওকে এই গ্রামেই টেনে আনবে। সেই কাপালিক হাসতে লাগলো। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। আগুনে ওর চামড়া মাংস পুড়ে যেতে লাগলো। এবার তাও একবারও না চেঁচিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে যেতে লাগলো। একটু পরে ঠোঁট নড়াটাও বন্ধ হয়ে গেল একদম। তারপর নিস্তেজ হয়ে গেল পুরো শরীরটা।
দাউ দাউ করে আগুনে পুড়ে যেতে থাকলো কাপালিকের শরীরটা। ধীরে ধীরে সব আলো মুছে গিয়ে অন্ধকার হয়ে গেল চতুর্দিক। চোখ খুল এবার। সম্বিত ফিরে এবার চোখ খুলল দুজনেই, যেন 3D সিনেমা দেখছিল এতক্ষণ। চোখ খুলতে না বললে বোধহয় এখনো ঘোর কাটতো না দুজনের। ওরকম চোখ বন্ধ করেই বসে থাকতো। মামাবাবু আবার বললেন, গত 2 জন্মে অঘরেশ্বর কাপালিক অভিজিৎকে বলি দিয়েছে। আগের জন্মে বন দপ্তরের কর্মী হিসেবে কর্মসূত্রে, তার আগের জন্মে মৎস্যজীবী হিসেবে ডিঙি করে মাছ ধরতে যাওয়ার পথে, আর এই জন্মে মামার বাড়িতে যাওয়ার ফলে প্রত্যেকবার তোমার অদৃষ্ট তোমায় ওখানে টেনে নিয়ে যায় অভিজিৎ। আচ্ছা, এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? মামাবাবুর দৈববাণীর মতো সেই কণ্ঠস্বর থেমে থেমে উত্তর দিল আবার, এটার নিচে আমার শরীরের একটা মন্ত্রপ্লুত অংশ আছে, এটা নিয়ে যা। বিপদ বুঝলে ঢাকনাটা খুলে দিবি। এবার আমি চললাম, আর থাকতে পারছি না। ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, চললাম। চারিদিকে হাওয়ার গতিবেগ বেড়ে গেল হঠাৎ। 2-4টে ছোটখাটো জিনিস উল্টে পড়ার শব্দও হলো অন্ধকারের মধ্যে। তার মধ্যে মোমবাতিটা নিভে গেল হঠাৎ করে। অভিজিৎ ভয় পেয়ে উঠে পড়তে যাচ্ছিল। সমর অন্ধকারের মধ্যেই অভিজিতের হাঁটুতে চাপ দিয়ে বসতে ইশারা করল। একটু পরেই ঘরের হাওয়া শান্ত হয়ে চুপ করে গেল একদম। চারিদিক একদম নিস্তব্ধ। সমরের গলা শোনা গেল এবার, এবার উঠে লাইটটা জ্বালিয়ে দে। অভিজিৎ উঠে হাতড়ে গিয়ে লাইটটা জ্বালল। লাইট জ্বলে উঠতেই সমর দেখল তার সামনের মেঝেতে ডায়াগ্রামের কেন্দ্রবিন্দুতে বসানো আছে একটি ছোট্ট কৌটো, আর কৌটোর নিচে মেঝেটা খোঁড়া। কৌটোটা যেন মেঝে খুঁড়ে কেউ বের করেছে। সমর সেটা হাতের তালুতে নিয়ে অভিজিৎকে দেখিয়ে বলল, বুঝতেই পারছিস এর মধ্যে কি আছে? অভিজিৎ এতক্ষণ বাকরুদ্ধ হয়েছিল, এখনো চট করে কিছু বলতে পারল না। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আরে ভয় পাচ্ছিস কেন? কালকে তোর সাথে আমিও তোর মামা বাড়ি যাব। দুজনে মিলে কাপালিকের অবস্থা টাইট করে দেব একদম। চল, এবার তোকে বাড়ি ছেড়ে দিই, অনেক রাত হলো। দুজনে দোকানের বাইরে বেরোলো। বাইরের পরিবেশটা দেখে মনেই হচ্ছিল না যে দোকান ঘরের ভেতরে এত কিছু ঘটে গেল। বাইরে রাস্তার আলো, আকাশে নির্মল চাঁদ আর মৃদুমন্দ বাতাসে অভিজিতের মনের চাপটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সমর বাইকটা স্টার্ট করতেই অভিজিৎ উঠে বসল। তারপর সমর অভিজিতের বাড়ির পথ ধরল। পরদিন সমর সকাল সকাল অভিজিতের বাড়ি এসে হাজির। সমর, অভিজিৎ এবং অপর্ণা দেবী শিয়ালদহ স্টেশনে পৌঁছে হাসনাবাদের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। অভিজিৎ একটু চুপচাপই আছে, বেচারা ভালোই মুষড়ে পড়েছে। হাসনাবাদে নেমে অটো ধরে ফেরিঘাটে এলো ওরা। এখান থেকে লঞ্চে ঘণ্টাখানেক গেলে তারপর বরুণগঞ্জ। সব কিছু মিটিয়ে বরুণগঞ্জের ফেরিঘাটে যখন নামলো তখন দুপুর গড়িয়ে গেছে। ঘাটে নামতেই দূর থেকে মাঝবয়সী দুটো লোক হাত নাড়ল ওদের দেখে। দুই মামাকে দেখে অভিজিৎ এবার মনে একটু সাহস পেল যেন। এগিয়ে যেতেই বিএসএফ পথ আটকালো। সমস্ত যাত্রীদের ভোটার কার্ড, আধার কার্ড চেক করল। কাদের বাড়ি যাচ্ছেন, কি দরকার, এসব হাঙ্গামা মিটিয়ে তারা ফেরিঘাট থেকে বেরোতে পারল। মামাদের কাছে এসে নানান কথাবার্তার পর
হসপিটালে যাওয়ার কথাটা তখনই ঠিক হলো। কারণ এখন বিকেলের ভিজিটিং আওয়ার। অটো করে হসপিটালে গিয়ে দিদুনকে দেখে মামার বাড়ি এসে যখন পৌঁছলো তখন সন্ধে নেমে গেছে। আস্তে আস্তে সব কিছু ভালো করে দেখছিল সমর। এরকম অজপাড়া গায়ে আগে আসেনি সে। পাকা বাড়ির পাশাপাশি কাঁচা বাড়ির সংখ্যাও নেহাত কম নয়। বিশাল বিশাল সব আম কাঁঠালের বাগান। পিচ রাস্তার বালাই নেই, সবই বালি পাথরের ঢালাই রাস্তা। শহুরে ভিড়ভাট্টার চেয়ে এই গ্রাম্য নির্মল পরিবেশ সমরের বেশ ভালো লাগছিল। রাতে খাওয়া দাওয়ার পর সমর বলল, এই চল ছাদে যাই, হাওয়া খেয়ে আসি। না রে ভাই, মাথাটা খুব যন্ত্রণা করছে, আমি শুয়ে পড়ি এখন। ঠিক আছে, আমিও একটু ঘুরে আসি। ছাদে চলে গেল সমর। এমনিতেও আজ একটু রাতও হয়ে গেছে, তাই অভিজিৎকে বেশি জোর করল না। ছাদে গিয়ে বেশ ভালোই লাগছিল তার। ফুরফুরে হাওয়া দিচ্ছে, চারিদিকে আলো আঁধারি পরিবেশ। আকাশে একদম সরু এক ফালি চাঁদ। অমাবস্যা পড়বে মনে হয় এক দুদিনের মধ্যেই। অনেক তারা ফুটেছে আকাশে। শহরে এত তারা একসাথে দেখেনি কখনো সে। বেশ মনোরম লাগছে। কোথা থেকে যেন একটা নাম না জানা পাখি ডেকে উঠল। এমন সময় সমর বাবাকে ফোন করল। ওপাশ থেকে ফোন রিসিভ করে সুরজিৎ বাবু বললেন, সমর, আজকেই অ্যারেস্ট হয়েছে মৈনাক। পুলিশ একদম হাতে নাতে ধরে ফেলেছে। সমর কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। সেই পাখিটা আবার ডেকে উঠল, তবে এবার সেটা কেমন খটকা লাগলো তার। বাড়ির পেছনে একটু দূরে আমবাগানের ভেতর থেকে আসছে পাখিটার ডাকটা। ডাকটা কেমন যেন সুর করে শীষ দেওয়ার মতো। ওদিক থেকে সুরজিৎ বাবু আরও কথা বলে যাচ্ছেন। সমর কিচ্ছু না বলে শুনে যাচ্ছে। একটু পরেই পাখিটা আবার ডাকলো। কথা বলছিস না কেন? এই সমর, এবার পাখির ডাক মনে হচ্ছে না ওটাকে। কথা বলছিস না কেন? আচমকা আবার পাখিটা অ্যারেস্ট হয়েছে। সেই পুরনো ধাঁচে শীষ দিয়ে উঠল। কিন্তু এবার পাখিটার শীষটা আমবাগান থেকে নয়, আসছে নিচের ঘর থেকে। সমর যেখানে দাঁড়িয়ে আছে তার নিচের ঘরেই তো সমর আর অভিজিতের শোয়ার ব্যবস্থা হয়েছে। আর ওখানে ওই ঘরে অভিজিৎ ঘুমোচ্ছে। এসব ভাবতে ভাবতে আমবাগানের ভেতর থেকে আবার পাখিটা ডেকে উঠল। আর সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে কেউ শীষ দিয়ে উঠল। এখন রাখছি বাবা, পরে কথা বলছি। তাড়াহুড়ো করে বলে ফোনটা কেটে দিল। সিঁড়ির দিকে ছুটল এবার সমর। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে ঘরের দরজায় পৌঁছে থমকে দাঁড়িয়ে পড়ল সে। সে দেখল বিছানায় শুয়ে নেই অভিজিৎ, জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জানালার ওদিকেই তো আমবাগান। সমর পেছন দিক থেকে দেখতে পাচ্ছে ওকে। ঠিক সেই সময়ে আমবাগানের ওদিক থেকে সেই পাখির শীষ শোনা যেতেই সঙ্গে সঙ্গে অভিজিৎও শীষ দিয়ে উঠল। আর সেটা শুনেই কাঁটা দিয়ে উঠল সমরের গায়ে। সমর এগিয়ে গিয়ে অভিজিতের কাঁধে ধরে এদিকে ঘোরালো। সমর দেখল অভিজিতের দৃষ্টি স্থির, বড়ই নিষ্প্রাণ সেই দৃষ্টি। অভিজিতের দু কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দিয়ে সমর বলল, কি হলো? এরকম করছিস কেন?
কি হয়েছে তোর? ঝাঁকুনি দিতেই ঘোর কেটে গিয়ে অভিজিতের শরীরটা এলিয়ে পড়ল সমরের গায়ে। কি হলো? আরে কি হয়েছে, কিছু বলবি তো? কিছু উত্তর না পেয়ে বুঝতে পারল অজ্ঞান হয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দিল বিছানায়। কিছুক্ষণ অপেক্ষা করল, না, আর অস্বাভাবিক কিচ্ছু লক্ষ্য করল না। ওদিকে আমবাগানের দিক থেকে আসা সেই শীষের শব্দটাও আর হচ্ছে না। এবার নিশ্চিন্ত হয়ে বাবাকে ফোন করল। সকালে বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল সমরের। নতুন জায়গায় গেলে খুব একটা ভালো ঘুম হয় না তার। বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আশপাশটা একটু ঘুরে দেখল। তবে আমবাগানের ওদিকটায় বেশি দূরে গেল না অবশ্য। একটু পরে ঘরে ফিরে দেখল অভিজিৎ তখনও ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর জলখাবার তৈরি হতে অভিজিতের মা ডাকতে এলো। ঘুম ভেঙে উঠে বসল সে। শরীরটা ভীষণ খারাপ লাগছে তার। মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে। সারা গায়ে হাতে পায়ে ব্যথা করছে। সকলে বেশ চিন্তিত হয়ে পড়ল। সকালেও হসপিটালে যাওয়ার কথা ছিল এই ভিজিটিং আওয়ার্সে। শেষ পর্যন্ত অভিজিতের মা আর মামারা হসপিটালে গেল। সমর আর অভিজিৎ বাড়িতেই থেকে গেল। আর মামিরা তো আছেই। সারাটা দিন শুয়েই থাকলো অভিজিৎ। দুপুরে উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ল। সবাই বেশ দুশ্চিন্তায় পড়ে গেল। একদিনের মধ্যে কি যে হলো ছেলেটার। অন্যদিকে সমরকে একটা কথা বেশ ভাবিয়ে তুলেছে। কালকে রাতে অভিজিৎ ওরকম অদ্ভুত আচরণ করছিল কেন? কেনই বা ওরকম শীষ দিচ্ছিল আমবাগানের ভেতর থেকে? রাতে সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল আজকে। সকালেও যদি অভিজিতের শরীরটা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। সমরের মনের ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সমর তার মামার কৌটোটা পকেটে ঢুকিয়ে শুতে গেল। তার মন বলছে আজ রাতে কিছু একটা হবে। না, আজকে ঘুমোলে চলবে না। শুয়ে শুয়ে মোবাইলে নেট সার্ফিং করছিল সমর। ঘণ্টাখানেক কেটে গেছে। চারিদিক একেবারে চুপচাপ। আজকে একটু বেশি শান্ত হয়ে আছে চারিদিকটা। একটা কুকুর পর্যন্ত ডাকছে না আজকে। পাশে অভিজিৎ অঘোরে ঘুমোচ্ছে। তারও যে ঘুম ঘুম পাচ্ছে না তা নয়, আসলে কিছুক্ষণ ধরে মিষ্টি একটা ফুলের গন্ধ পাচ্ছে সে। সেই গন্ধতেই ঝিমুনি আসছে। তবে এত তাড়াতাড়ি ঘুমোবে না আজ। হঠাৎই সেই পাখিটা ডেকে উঠল শীষ দিয়ে। সমর সচকিত হয়ে উঠল। আজ আর বুঝতে কোনো অসুবিধে হয়নি যে এটা কোনো পাখি নয়, কোনো মানুষই এটা সুর করে করে চলেছে। সঙ্গে সঙ্গে অভিজিতের দিকে তাকালো। তৎক্ষণাৎ তৃতীয়বার শীষ দিয়ে উঠল কেউ। সেই সঙ্গে অভিজিতের চোখ দুটো খুলে গেল। উঠে বসল সে। ঠোঁট দুটো সংকুচিত করে শীষ দিয়ে উঠল সে এবার। সমর কিছুক্ষণের জন্য আতঙ্কে নিশ্চল হয়ে এসব দেখল। অভিজিৎ বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। ছিটকিনিটা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। সমর সম্বিত ফিরে পেতেই চেঁচিয়ে বলল, এই অভি, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। কোথায় যাচ্ছিস? আরে উত্তর দিচ্ছিস না কেন? দাঁড়া। সমর তড়িঘড়ি বিছানা থেকে নেমে দৌড়ে গেল।
অভিজিৎ ততক্ষণে উঠোন পেরিয়ে বাইরের দরজার কাছে পৌঁছে গেছে। সমর পাশের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো সকলকে। কাকিমা, ও কাকিমা, ওঠো তাড়াতাড়ি। কাকিমা, কাকিমা, ও কাকিমা। তারপর ও পাশের মামাদের ঘর লক্ষ্য করে চেঁচাতে থাকলো সে, ওঠো তাড়াতাড়ি। মামা, মামা, তাড়াতাড়ি কিন্তু এসো না। কেউ দরজা খুলল না। ঘরের ভেতর থেকে টু শব্দটিও হলো না। সমর বুঝতেও পারল না যে মিষ্টি ফুলের গন্ধটা সবাইকে ঘুমে আচ্ছন্ন করে রেখেছে। ওঠো তাড়াতাড়ি। মামা, মামা, তাড়াতাড়ি এসো না। সমরের কণ্ঠস্বর তাদের কানে বিন্দু মাত্র পৌঁছয়নি। সমরের ঝিমুনি এলেও তার পকেটে ওই কৌটোটার মন্ত্রপুত আঙুলটির জন্য পুরোপুরি প্রভাব ফেলতে পারেনি সেই মিষ্টি গন্ধটা। ততক্ষণে অভিজিৎ দরজা খুলে বেরিয়ে পড়ল রাস্তায়। সমর উপায়ান্তর না দেখে দৌড় দিল অভিজিতের পেছনে। দরজা দিয়ে বেরিয়ে দেখল অভিজিৎ বাড়ির পেছনের যাওয়ার রাস্তা ধরেছে। সমর ছুটতে গিয়ে অভিজিৎকে ধরতে গেল। সমর কাছে যেতেই অভিজিৎ একটা হাত ঘুরিয়ে সজোরে একটা চড় কষালো সমরের কানপাটিতে। সমর তৈরি ছিল না এটার জন্য। হঠাৎ আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল সে। মারার সময় অভিজিৎ ঘুরেও তাকালো না পেছনের দিকে। সমর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাগানের ভেতর থেকে কেউ শীষ দিয়ে উঠল আবার। অভিজিৎ হাঁটার গতিটা বাড়িয়ে হনহন করে এগিয়ে চলল বাগানের ভেতরে। সমর সামলে নিয়ে উঠে আবার দৌড় দিল অভিজিতের পেছনে। আমবাগান পেরিয়ে জঙ্গল শুরু হলো। সেসব পেরিয়ে ভূতে পাওয়া মানুষের মতো হেঁটে চলেছে অভিজিৎ। কোনো দিকে তাকিয়ে দেখছে না সে। সামনের দিকে মুখ করে প্রায় দৌড়নোর মতো গতিতে চলেছে সে। সেই শীষ দেওয়ার শব্দটা হচ্ছে মাঝে মাঝেই, আর সেটার পেছনে মন্ত্রমুগ্ধের মতো চলেছে সে। সমর ঝোপ জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে অভিজিতের পেছনে। একে অমাবস্যার রাত, তার উপরে জঙ্গলের পথ। তারাদের ক্ষীণ আলোতে প্রায় অন্ধের মতো পিছু করছে সে। অন্ধকারে দৌড়নো যাচ্ছে না ঠিক মতো। কতবার যে হোঁচট খেয়ে পড়ল তার ইয়ত্তা নেই। বেশ কিছু দূর চলার পর ক্ষীণ আলোর রেখা দেখা গেল। ততক্ষণে সমর অনেকটা পিছিয়ে পড়েছে। সমর আর অভিজিৎকে ঠাওর করতে পারছে না। কেবলমাত্র ঝোপঝাড়ের শব্দ সে লক্ষ্য করেই এগিয়ে চলেছে। জঙ্গলটা একটু ফিকে হয়ে আসছে এবার। জঙ্গল শেষ হয়ে এবার সে একটা ফাঁকা জায়গায় এসে পড়ল। তার সামনেই একটা ভগ্ন মন্দির। মন্দিরের দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল ধরে গাছ গজিয়ে উঠেছে, আর জালের মতো গাছের শেকড়গুলো জড়িয়ে ফেলেছে মন্দিরের দেওয়ালটাকে। অভিজিৎকে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই মন্দিরের ভেতরে ঢুকেছে সে। ভেতর থেকে মশালের আলো দেখা যাচ্ছে। সমর সন্তর্পণে সিঁড়ি দিয়ে মন্দিরের বারান্দায় উঠে গেল। তারপর পা টিপে টিপে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে একটু এগিয়ে গিয়ে গর্ভগৃহের দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। সাবধানে উঁকি দিল ভেতরে। দেখল গর্ভগৃহে 3 জন কাপালিক দরজার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে অদ্ভুত এক দেবতার মূর্তি। ভয়াল তার মুখ, ঠিক যেমন দেখেছিল সেদিন চোখ বন্ধ করে, হুবহু একই রকম। এই তবে সেই মন্দির। তাহলে অভিজিৎ সে কোথায়? সমর এবার ভালো করে মূর্তির পায়ের কাছে তাকালো। হ্যাঁ, ওই তো অভিজিৎ। চোখে পড়েনি প্রথমে। হাড়ি কাঠে মাথা দিয়ে হাঁটু গেড়ে বসে আছে চুপচাপ। তবে হাত পা কিছুই বাঁধা নেই। তাও সে পালানোর কোনো চেষ্টা করছে না। পাশেই একটা যজ্ঞবেদী, তাতে আগুন জ্বলছে দাউ দাউ করে।
এবার মাঝখানের কাপালিকটা হাঁটু গেড়ে বসে গুনগুন করে কী সব বলতে লাগলো। বলতে বলতেই হাত দুটো ওপরে তুলে ধরল। সঙ্গে সঙ্গে হাওয়া বইতে শুরু করলো। গর্ভগৃহের ভেতরটা ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে উঠল ক্রমশ। কেমন একটা পোড়া পোড়া কটু গন্ধ নাকে আসছে। হাঁটু গেড়ে বসে থাকা সেই কাপালিকটা এবার ভয়ঙ্কর গলায় অট্টহাস্য করে উঠল। গম্ভীর ঘড় ঘড় কণ্ঠস্বর। অঘোরেশ্বরের আত্মা ভর করল তার শরীরে। দুপাশে দাঁড়িয়ে থাকা কাপালিক দুটো মাটিতে শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করল। সমরের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। পাথরের মতো নিশ্চল হয়ে দেখে যাচ্ছে সে। তার চোখে পড়ল মাঝখানে ওই কাপালিকের শরীর থেকে কেমন একটা কালো ধোঁয়া বের হচ্ছে যেন। কাপালিকটা এবার বাজখাই গলায় বলে উঠল, আজকে আমার সাধনা সম্পূর্ণ হবে। আজকেই সেই বিশেষ তিথি। তোকে উৎসর্গ করে তোর শরীরেই বাসা বাঁধবো আমি। কথাটা বলেই অট্টহাস্য করতে লাগলো সে। হাসি শুনে গায়ের রক্ত হিম হয়ে গেল সমরের। কিছু একটা তো করতেই হবে এখনই। ঠিক তখনই তাকে পেছন থেকে শক্ত করে চেপে ধরলো কেউ। হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল ভেতরে। সমর দেখল অন্য দুই কাপালিকের মধ্যে একজন তাকে ধরে রেখেছে শক্ত করে। কখন যে সে বাইরে এলো চোখেই পড়েনি তো। এই তো সামনেই ছিল। ভোজবাজির মতো পেছনে চলে এলো কখন। এবার সমরের দিকে তাকালো সেই অঘোরেশ্বর আর ঘড় ঘড়ে গলায় বলল, আচ্ছা, তুই কে? এখানে কি করছিস? এসেই যখন পড়েছিস, তোকেও উৎসর্গ করব দেবতার চরণে। কথাটা বলেই আবার অট্টহাস্য করতে লাগলো সে। পাশের কাপালিকটা তার হাতে একটা খড়গ তুলে দিল। খড়গটা ওপরে তুলে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো অঘোরেশ্বর তার আরাধ্য দেবতার উদ্দেশ্যে। সমর ভাবছে কি করবে এখন সে। হাত দুটো শক্ত করে পেছনে ধরে রেখেছে কাপালিকটা। দ্রুত কিছু একটা করতেই হবে। অনেক কষ্ট করে নিজের পাটা একটু ওপরের দিকে তুলে পায়ের গোড়ালিটা দিয়ে সজোরে কাপালিকের পায়ের আঙুলের ওপর চেপে ধরল। কাপালিক ব্যথা পেয়ে বাঁধনটা শিথিল করতেই সমর পকেট থেকে কৌটোটা বের করলো আর ঢাকনাটা খুলে ছুঁড়ে মারলো অঘোরেশ্বরের গায়ে। গায়ে লেগে মাটিতে পড়ে গেল কৌটোটা। মাটিতে পড়তেই কৌটোর ভেতরটা জল জল করে উঠল একবার। আর তারপর সাদা ধোঁয়া বের হতে লাগলো সেখান থেকে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ গতিতে একটা সাদা আলোক রশ্মি বেরিয়ে ছুটে গেল অঘোরেশ্বরের দিকে। আলোক রশ্মিটা কাপালিকের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে এফোড় ওফোড় করে দিল গোটা শরীরটাকে। খড়গটা খসে পড়ল তার হাত থেকে। কাপালিকের শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। অন্য কাপালিক দুটো ঘাবড়ে গেল এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে। কৌটো থেকে সাদা ধোঁয়া বেরোতে বেরোতে একটা হাতের তালুর অবয়ব ধারণ করল। তারপর একটা হাতের মতো আকৃতি নিল সেটা। সমর আর কাপালিক দুজন অবাক বিস্ময়ে দেখতে থাকলো। সাদা ধোঁয়াটে হাতটা শূন্যে ভেসে গিয়ে হাতের পাঞ্জাটা ঢুকে গেল নিথর দেহটার মধ্যে। তারপর সেটা টেনে বের করে আনতে লাগলো একটা নিকষ কালো ধোঁয়াপিণ্ডকে। সাদা হাতটা মুঠো করে টেনে বের করে আনছে অঘোরেশ্বরের আত্মাকে। হ্যাঁ, ওই কাপালিকটার শরীর থেকে। অঘোরেশ্বরের আত্মা ছটপট করতে লাগলো নিষ্কৃতি পাওয়ার জন্য। কিন্তু সাদা ধোঁয়াটে হাতটা সেই কালো ধোঁয়া পিণ্ডটাকে টেনে নিয়ে পেছোতে পেছোতে কৌটোর মুখের কাছে এসে স্থির হলো। তারপর সেই সাদা ধোঁয়াটা
কালো ধোঁয়ার মধ্যে মিশে একাকার হয়ে ঢুকে গেল কৌটোটার মধ্যে। ঢাকনাটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। অন্য কাপালিক দুটো প্রাণ ভয়ে চোঁ দৌড় লাগালো। দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যে কোথায় পালিয়ে গেল কে জানে। কৌটোটা এবার থরথর করে কাঁপতে শুরু করেছে। কৌটোর ভেতরে দুই তান্ত্রিকের লড়াই চলছে তখন। কৌটোর ভেতর দিয়ে মামাবাবু অঘোরেশ্বরকে তার জগতে টেনে নিচ্ছে, আর অঘোরেশ্বর বেরিয়ে আসতে চাইছে। সমর অত কিছু বুঝতে পারেনি। সে দেখছিল কৌটোটা থরথর করে কাঁপছে শুধু। তার মাথায় কি এলো সে নিজেও ঠিক বুঝল না। দ্রুত এগিয়ে গিয়ে কৌটোটা তুলে সামনের যজ্ঞবেদীর আগুনে ছুঁড়ে দিল। দেখতে দেখতে সেটা আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। সমর এবার হাঁড়ি কাঠের দিকে এগিয়ে গিয়ে অভিজিৎকে মুক্ত করল। অজ্ঞান হয়ে আছে অভিজিৎ, এখন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরতে বেশ সময় লাগলো। উঠে অবাক হয়ে চারিদিকে দেখছিল সে। কিছুই বুঝতে পারছিল না সে। সমরকে সামনে দেখে অভিজিৎ জিজ্ঞাসা করতেই সমর অভিজিৎকে বলল, এই চল চল চল, এবার বেরোনো যাক, ভোর হয়ে আসছে। জঙ্গল চিনে যাওয়া যাবে মনে হচ্ছে। যখন বাড়ির দরজার সামনে এসে পৌঁছল তখন আকাশ একদম ফর্সা হয়ে গেছে। তারা দরজা দিয়ে উঠোনে ঢুকে দেখল কেউ ওঠেনি তখনও। ঘরের দরজা বন্ধ সবার। সমর আর অভিজিৎ ঘরে ঢুকে গা এলিয়ে দিল বিছানায়। সকালে সবাই বেশ দেরিতে উঠল। এতটা দেরি কখনোই হয় না তাদের। সমর আর অভিজিৎ তখনও অঘরে ঘুমোচ্ছে। আরও দিন দুয়েক পর বাড়ি ফেরার ট্রেন ধরল তারা। অভিজিৎ এখন সুস্থ। সুস্থ হয়েই সে বাড়ি ফিরেছে। বলা বাহুল্য, এত কাণ্ড সমর আর অভিজিৎ ছাড়া কেউ জানতে পারেনি। নির্বিঘ্নে বাড়ি ফিরে এলো তারা। দুপুর গড়িয়ে গিয়েছিল বাড়িতে ঢুকতে। অভিজিৎ ও তার মায়ের পীড়াপিড়িতে সমর খাওয়া দাওয়ার পর্বটা সেখানেই সাঙ্গ করল। খাওয়ার পরে অভিজিৎ ঘরে এসে বসল সমরের সাথে। একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি ফিরবে। সে অভিজিৎকে বলল, মামা বাড়ি যেদিন গেলাম সেদিন রাতেই বাবা ফোন করেছিল, মৈনাক এখন পুলিশের হেফাজতে। তাই নাকি? এ তো দারুণ খবর। আচ্ছা, মৌপ্রিয়াকে কেন খুন করতে চেয়েছিল সেটা জানা গেছে কি? মৌপ্রিয়া ঠিক আছে তো এখন? প্রথম থেকে শোন, না হলে কিচ্ছু বুঝতে পারবি না। মৈনাক ছোটোখাটো একটা প্রাইভেট জব করত, কিন্তু অর্থের লোভ তার অধঃপতন ডেকে আনে। সে মাদকদ্রব্য কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। মাদকদ্রব্য এনে তা কলেজ স্টুডেন্টদের মধ্যে সাপ্লাই করাটাই ছিল মৈনাকের কাজ। অল্প সময়ের মধ্যে ভালোই জমে উঠেছিল ব্যবসা। আমাদের কলেজের মধ্যেও কিছু স্টুডেন্টদের মাদকদ্রব্য সাপ্লাই করত। তুই ভাব অভি, আমরা যে কলেজে পড়েছি এক সময়, সেই কলেজেও কিনা এইসব চলছে এখন। ঘটনাক্রমে একদিন মৌপ্রিয়ার ভাইয়ের চোখে পড়ে যায় তারই কিছু ক্লাসমেট নেশা করছে। তারপর একটু অনুসন্ধান করে সে জানতে পারে এসবের পেছনে তার জামাইবাবু মৈনাকের হাত আছে। মৌপ্রিয়ার ভাইয়ের নাম তুই জানিস, একটু আন্দাজ করে বলতো। ওর ভাইকে তো চিনি বলে মনে হচ্ছে না। অয়নজ্যোতি মিত্র, মনে পড়ছে এবার? কি? অয়নজ্যোতি মিত্র? আরে, সেই ছাদ থেকে পড়ে গিয়েছিল? ঠিক ধরেছিস, সেই অয়নজ্যোতি। হয়তো বাড়িতে কিছু না জানিয়ে সরাসরি মৈনাককে চার্জ করে। সেদিন মৈনাক মৌপ্রিয়া অষ্টমঙ্গলাতে তাদের বাড়িতে এসেছিল। মৈনাক তাকে বোঝানোর জন্য সবার অলক্ষ্যে ছাদে নিয়ে যায়। সেখানে বচসা হয়। স্বাভাবিকভাবেই অয়ন বাড়িতে জানানোর কথা বলে। মৈনাক তখন লোহার কোনো জিনিস দিয়ে অয়নের মাথায় আঘাত করে। তারপর ছাদ থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আসে। বলা বাহুল্য, কেউই মৈনাকের ওপর সন্দেহ করেনি, কারণ সে হচ্ছে বাড়ির জামাই। অয়ন হসপিটালে মারা গিয়েছে নাকি হসপিটালেও মৈনাক কোনো কীর্তি করেছে, সেটা নিয়ে এখনও ইনভেস্টিগেশন চলছে। বাবা,
এত কিছু ঘটেছে তলে তলে, আর এদিকে রটেছে যে অয়ন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। অয়নের মারা যাওয়াতে মৈনাক স্বস্তি পায়, তারপর হানিমুনে ঘুরতে যায়। তুই সেদিন একটা লোকের ছবি দিয়েছিলি, মনে আছে? সেই যে, আরে তোর দোকানে এসেছিল জেরক্স করতে। হুম, সেই ছবিতে হাত তুলে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেই লোকটাও এই চক্রের সাথে যুক্ত। ওর নাম বিনোদ। বিনোদই ড্রাগস ডিলারদের সাথে মৈনাকের যোগাযোগ করিয়ে দিত। হানিমুনে হিমাচল প্রদেশে গিয়েছিল মৈনাক ও মৌপ্রিয়া। সেখানে বিনোদও আলাদাভাবে গিয়েছিল। সেখানেও বিনোদ এক বড় ড্রাগস ডিলারের সঙ্গে মৈনাকের যোগাযোগ করিয়ে দেয়। তাদের মধ্যে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে অয়নের খুনের প্রসঙ্গ চলে আসে। হয়তো মৈনাক বোঝাতে চেয়েছিল বিজনেসের জন্য সে সব কিছুই করতে পারে, ভীষণ ডেডিকেটেড আর সাহসী বিজনেসম্যান সে। কিন্তু বাই এনি চান্স মৌপ্রিয়া শুনে ফেলে, রাগে দুঃখে ফেটে পড়ে। তারপর তো বুঝতেই পারছিস কি হতে পারে। বেগতিক বুঝে মৈনাক কোনো না কোনো অছিলায় এক নির্জন স্থানে নিয়ে যায় মৌপ্রিয়াকে, কারণ হোটেল রুমে কিছু করা যাবে না। তাই সে নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে মৌপ্রিয়াকে খুন করবে, এটাই ছিল পরিকল্পনা। তারপর সবাই এটাই জানবে উঁচু জায়গা থেকে নিচে পড়ে মারা গেছে, আর সাক্ষী হিসাবে বিনোদ সায় দেবে যে সেও দেখেছে মৌপ্রিয়াকে পড়ে যেতে। মৌপ্রিয়ার কিছু হয়নি তো? ঠিক আছে ও? আরে মৌপ্রিয়া একদম ঠিক আছে, বাড়িতেই আছে। আরে এরকম বিপদের মধ্য থেকে মৌপ্রিয়া রেহাই পেল কি করে? সেদিন বিনোদের ছবি নিয়ে বাবাকে সমস্ত ব্যাপারটা বলতেই বাবা তার বন্ধুকে জানায়, সেই অফিসার যে আমার ঘটনার সময় খুব হেল্প করেছিল। কিন্তু কোনো স্ট্রং এভিডেন্স না থাকায় কিছু করার ছিল না তার। তখন একটা প্রাইভেট ইনভেস্টিগেটরকে বিনোদের উপর নজর রাখার জন্য হায়ার করা হয়েছিল। সেই মাদকদ্রব্য কারবারের ব্যাপারটা প্রথমে ধরতে পেরেছিল। এরপরই পুলিশ কেসটা হাতে নেয়। সব সময় ফলো করা হচ্ছিল মৈনাককে। যখন মৈনাক পাহাড়ের টিলার ওপরে মৌপ্রিয়ার সামনে সব কিছু স্বীকার করে তাকে মারতে উদ্যত হচ্ছিল, তখনই হাতে নাতে পুলিশ ধরে ফেলে মৈনাক আর বিনোদকে। তারপর সেখান থেকে লোকাল থানায়, আর তারপর এই কলকাতায়। মৈনাক আর বিনোদের সূত্র ধরে রাঘব বোয়ালদের ট্র্যাক করার চেষ্টা চলছে এখন। পরদিন সকালে যথারীতি দোকানে গেল অভিজিৎ। সমরকাল বাড়ি চলে গিয়েছিল, তবে এতক্ষণে সে অফিস বেরিয়ে পড়েছে নিশ্চয়ই। এতদিন কামাই দেওয়ার জন্য কিছু অসুবিধায় না পড়ে ছেলেটা। আবার দোকানের শাটারটা তুলে ভেতরে ঢুকতেই জেরক্স মেশিনের দিকে চোখ গেল তার। আশ্চর্য হয়ে গেল সে। ট্রেতে একটা পেজ পড়ে আছে, মেশিন তো বন্ধ ছিল, তবে প্রিন্ট বেরোলো কি করে? এগিয়ে গিয়ে তুলে নিল সেটা। না, কোনো ছবি নেই। এবার লেখা আছে কয়েকটা লাইন। আমি জানি অভিজিৎ, এটা প্রথমে তুমিই দেখবে। কৌটোটা যজ্ঞের আগুনে ফেলে দিয়ে সমর ঠিক কাজই করেছে। সব সাধনায় বিফল হয়ে অপঘাতে মরার ফলে আমার আত্মা তাদের সাথেই প্রেত লোকে আবদ্ধ হয়ে গেছে। অঘরেশ্বরকেও আমি আমার সাথে প্রেত লোকেই আবদ্ধ করে নিয়েছি। আমার মন্ত্রপুত অঙ্গটি বিনষ্ট হওয়ার ফলে আমি আর এই জগতে সংযোগ স্থাপন করতে পারবো না। অঘরেশ্বরই প্রেত লোকে আমার মতো বন্দী হয়ে গেছে। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। যখন কৌটো সমেত আমার আঙুলটা পড়ে যাচ্ছিল, তখন সেই দিনই সেই সময়ে এই মেশিন ব্যবহার করে এই বার্তা তোমাদের জন্য রেখে যাই। সমরের কাছে আমার যে ডায়েরিটা আছে সেটা গঙ্গার জলে ফেলে দিয়ে আসতে বলবে। এই ডায়েরিতে এমন অনেক কিছু লিপিবদ্ধ করা আছে যা দিয়ে বড় অনর্থ ঘটানো যেতে পারে। তোমরা কোনো মতেই ওটাকে কাছে রাখবে না, গঙ্গায় বিসর্জন দিয়ে আসবে। আমি চললাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চিরবিদায়। সমর গঙ্গার ঘাটে বসেছিল অনেকক্ষণ। মামা আর কোনোদিন ফিরবে না ভেবে খুব কষ্ট হচ্ছিল সমরের। অভিজিতের কাছে সবই শুনেছে সে।
নিজেও হাতে নিয়ে পড়েছে মামার শেষ কথাগুলো। ডায়েরিটা গঙ্গায় ফেলে দিতে বলেছে মামা। বসে থাকতে থাকতে সন্ধে হয়ে এলো। এবার উঠতে হবে। বাড়ি ফিরে দোতলায় নিজের ঘরে চলে গেল সে। পিঠের থেকে ব্যাগটা খুলে টেবিলের ওপর রাখলো। তারপর চেনটা খুলে বের করে আনলো ডায়েরিটা। মামার ডায়েরিটা গঙ্গায় ফেলে দেবে ভেবেই সে নিয়ে গিয়েছিল, কিন্তু ফেলতে পারেনি। ডায়েরিটা ভালোভাবে পড়াও হয়নি তার। পুরোটা পড়ে তারপরেই না হয় ফেলে আসবে। বই রাখার আলমারিটার পাল্লাটা খুলে ডায়েরিটা বইয়ের শাড়ির পেছনেই রেখে দিল। না, বাইরের থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আলমারিটার পাল্লাটা সে সশব্দে বন্ধ করে দিল। এতক্ষণ শুনলেন সুপ্রিয় মিস্ত্রির লেখা দ্য জেরক্স মেশিনের দ্বিতীয় পর্ব। গল্পকার সুপ্রিয় মিস্ত্রির কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।